আগামী 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের একটা নতুন কর্মসূচি আসছে। লকডাউন, ঢাকা লকডাউন করবেন। এই মুহূর্তে ঢাকা লকডাউন করবেন, সারা বাংলাদেশের নেতাকর্মীরা ঢাকা যাবে। বিদেশ থেকে এক একজন নেতা, নানক ভাই সহ বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে দিচ্ছেন এই কর্মসূচি সফল করতে হবে। আমরা জিজ্ঞেস করতে চাই, আপনার পরিবারের কয়জন এখানে আছে? ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে, শুনেন। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না, সাফ করবে এবার। এবার এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা, বাংলাদেশের ময়লা সাফ করব। ওই নাকি ময়লা সাফা করবে, ওই তো নিজেই ময়লা। বাংলাদেশের ময়লা তো আওয়ামী লীগ, আমরাই সাফা করে দিব। নমিনেশন বিক্রি করেছে তারেক জিয়া লন্ডন থেকে, আর বাংলাদেশের মানুষের গাড়ি ভাঙ্গে বিএনপি বিদ্রোহী নেতারা। কেন আপনারা বাংলাদেশের মানুষের গাড়ি ভাঙবেন? আপনাদের যদি এত হেডাম থাকে, লন্ডন আইসা তারেক জিয়ার গাড়ি ভাঙেন। আপনাদের হেডাম থাকলে পল্টনে গিয়ে আপনাদের বড় বড় নেতাদের গাড়িগুলা পল্টন অফিসের সামনে দাঁড়িয়ে আছে, সেগুলা ভাঙেন। এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? এই সাহসিকতার অর্থ কিন্তু ভালো না। হাসিনার দালালরাও এরকম সাহস দেখিয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আগামী 13ই নভেম্বর দেশে কি হতে যাচ্ছে, ঢাকাতে কি হতে চলছে। দর্শক, আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ ঢাকায় অ্যাটাক করবে, অর্থাৎ রাজধানী ঢাকাকে লকডাউন করে দেবে। জোরে বলেন মার হাবা। দর্শক, এটা কি আদৌ সম্ভব? আওয়ামী লীগের এই দুঃসময়ে, যেখানে আওয়ামী লীগ রাস্তায় বের হলেই প্রকাশ্য নাম নিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের কোনো মিছিল ব্যানার কিছু নিয়ে বের হলেই গ্রেফতার হচ্ছে, বের হলে পাবলিকের পিটানি খাচ্ছে, পাবলিকের দৌড়ানি খাচ্ছে। আর সেখানে কিভাবে ঢাকাকে অ্যাটাক করবে? এটা তো বোকামি ছাড়া আর কিছুই না। দর্শক দেখেন, ওই যে বাহির দেশ থেকে, অন্য দেশ থেকে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে আছে, সেখান থেকে তারা হুকুম দিচ্ছে। আর বাংলাদেশের যারা ছাগলের 3 নাম্বার বাচ্চা, আওয়ামী লীগের আমলা চামচা, তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এর ফলে কি হচ্ছে? তারা কিন্তু পাবলিকের দৌড়ানি খাচ্ছে, মায়ের খাচ্ছে, হয়রানি হচ্ছে, অপমান অপদস্থ হচ্ছে, গ্রেফতার হচ্ছে। লাভ কার? ওই যে দেশে বসে আছে তার কিন্তু লাভ, আমার কিন্তু ক্ষতি। তারা কিন্তু নিরাপদে আছে। আমরা যে মিছিল করতেছি, আমাদের মধ্যে তার না আছে ছেলে, তার না আছে ভাই, না আছে কোনো আত্মীয় স্বজন, কেউ কিন্তু নাই। তারা সবাই পগরবার, সবাই নিরাপদে আছে। আমাদেরকে মাঠে নামিয়ে আমাদেরকে মার খাওয়াচ্ছে তারা। আমার বিবেকে কি একটু চিন্তা আসে না যে সে কোথায় থেকে কি বলতেছে? সে তো নিরাপদে আছে, আমাদেরকে মার খাওয়াচ্ছে। হ্যাঁ, সে আমাদের মিছিলের সামনে যাক, সে ব্যানার নিয়ে মিছিলের সামনে থাক, সে নেতৃত্ব দেখ, আমরা তার পিছনে আসি। তা কিন্তু না। দর্শক, আপনারা কি মনে করেন, এই যে তারা যে অ্যাটাক করতে চাচ্ছে, আসলে কি তারা পারবে নাকি পারবে না? আর এটা যদি তারা এই দুঃসাহস দেখাই, সরকার যে পদক্ষেপ নিয়েছে, আশা করা যায় পারবে না। তারপরে আপনার নিকটে প্রশ্ন, আপনি কি চান যে তারা, হ্যাঁ, সরকার আরো তাদেরকে সিকিউরিটি দেখ, তাদেরকে নিরাপত্তা দিয়ে সুযোগ করে দেখ, নাকি তাদেরকে যে কোনো ভাবে প্রতিহত করা হোক? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, তার সাথে সাথে তারেক জিয়া কিন্তু দেশে এখনো আসে। 15 মাস হয়ে গেল, শেখ হাসিনা চলে গিয়েছে, এখনো তারেক জিয়া দেশে আসতে পারেনি। কেন? উনি বলছেন যে সেনাপ্রধানের পক্ষ থেকে এখনো আমি কোনো গ্রিন সিগন্যাল পাইনি, যার কারণে আমি বাংলাদেশে আসতে পারিনি। দর্শক, উনি আফসোস করে বলেছে, বা বিভিন্ন বিশ্লেষকও বলেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনা ক্যাম্পের মধ্যে আওয়ামী লীগের স্বৈরাচার খুনিদের জায়গা হয়, কিন্তু বেগম জিয়া এবং তারেক জিয়ার সেখানে জায়গা হয় না, তারা দেশে আসতে পারছে না। এটা কেমন কথা? দর্শক, ওদিকে লন্ডন থেকে যখন বিএনপিদের মনোনয়ন, অর্থাৎ নমিনেশন গুলো দেওয়া হলো, কাউকে দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয় না, কাউকে নতুন দেওয়া হয়েছে, কাউকে পুরাতন দেওয়া হয়েছে, সব মিলিয়ে যাদেরকে দেওয়া হয়নি তারা কিন্তু রাস্তায় বিভিন্ন গাড়ি ভাঙচুর করছে, কারোর বাড়ি ভাঙচুর করছে, মিছিল করছে, ট্রেন আটকিয়ে দিচ্ছে। তো এইগুলো কেন? এইগুলো কেন তারা করছে?
বহিরাগত দেশ থেকে অর্ডার আসছে, সেখান থেকে নমিনেশন ভাগ করছে, আর বাংলাদেশের মাটিতে বিশৃঙ্খলা হবে লেগে লেগে মাঝখান থেকে জামাত কিন্তু আগায় যাচ্ছে। তারা ধীরে সুস্থে অনেক কাজ তলে তলে কিন্তু অনেক কাজ আগায় নিচ্ছে। তাদের মাঠ কিন্তু বড় বড় খুব ভালো, খুব ভালো। দর্শক, যেমন আমি গত 2টা ভিডিওর মধ্যে বলেছিলাম যে দেখি আমার ভিডিও যারা দেখতেছে, অন্তত আমার চ্যানেলের আমার ভিডিওগুলো আজকে যারা দেখতেছেন, এদের মধ্যে কোন সাপোর্টাররা বেশি? জামাত ইসলাম যদি হয় তাহলে জামাত ইসলাম জিন্দাবাদ, যদি হয় বিএনপি ধানের শীষ জিন্দাবাদ, যদি হয় আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কিন্তু অধিকাংশ কমেন্ট গুলো, অধিকাংশ 95% কমেন্ট গুলো আসছে কিন্তু জামাত ইসলাম জিন্দাবাদ। দর্শক, যাই হোক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর মধ্যে মূল বিস্তারিত আলোচনাগুলো রয়েছে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। দর্শক, তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি কাম করেন, মানে ভাই কি কাজ করেন আপনি, এরকম যদি কেউ কখনো জিজ্ঞেস করে, সঙ্গে সঙ্গে বুঝা নিবেন ও মনে মনে হিসাব লাগাইতেছে যে এই লোকটারে কতখানি ইজ্জত দেওয়া যায়, কতখানি ইজ্জত দিমু, মানে তার কর্মটা কি যাই না নিয়া ইজ্জতটা দিবে। আপনি যদি কোন বড় অফিসার হন, ইজ্জত একরকম, আপনি বড় পুলিশ অফিসার হইলে ইজ্জত একরকম, আপনি আবার ভ্যান গাড়িওয়ালা হইলে ইজ্জত নাই, বেকার হইলে তো কথাই বলবে না, ওইখানেই বলবে দেখা হবে ভাই, ওকে আসি বইলা কাইটা করবে। তার মানে সব সময় মনে রাখবেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই কি কাম করেন, তখনই বুঝা নিবেন ও হিসাব লাগাইতেছে আপনাকে কতখানি ইজ্জত দিবে। যাই হোক, কথাটা কেন বললাম ভাই, আসলে মানুষ না ইজ্জতের কাঙ্গাল। মানুষ ইজ্জত চায়, নাম চায়, কারণ নাম ছাড়া এই সমাজে কেউ মূল্য দিতে চায় না। হ্যাঁ ভাই, কেউ মূল্য দিতে চায় না। বিদেশে ভাই, উন্নত দেশে যেমন মানুষকে মানুষ হিসাবে বিচার করে, বিশেষ করে এই চায়নাতে মানুষকে মানুষ হিসাবে বিচার করে। সে কোন ধর্মের, কোন দলের, বড় লোক না ছোট লোক, কোথায় ঘুমায়, কোথায় তার ফ্ল্যাট, গাড়ি আছে কিনা, এগুলো কখনো জিজ্ঞেসও করে না, জানার আগ্রহ নাই। এই চীন দেশের মানুষের, ওরা মানুষকে মানুষ হিসেবে চিন্তা করে। কিন্তু আমরা কি ওরকম চিন্তা করি? করি না ভাই। আমরা মানুষের নাম দেখি, ওর টাকা দেখি, ওর ব্যাকগ্রাউন্ড দেখি, এইসব দেখি, তাই না? যেমন আমাদের সিনেমার লাইনে দেখেন সবচেয়ে বড় পদটা কি? এখানে সবচেয়ে বড় পদ ফিল্ম ডাইরেক্টর। এই সিনেমার পরিচালকের পদটা হলো সবচেয়ে বড়, আর তার অধীনেই বাকি সবাই, এই 1-150 লোক যারা আছে, এরা সবাই উনার অধীনে। এখানে দেখেন প্রডিউসারের পদটা কি? তাইলে যে টাকা দেয় তার পদটা কিন্তু অনেক বড় হওয়ার কথা, তাই না? কিন্তু পরিচালকের নিচে। ও যখন আইসা দেখে ফিল্মে, কিরে আমার টাকা আমি ঢালি, আর সালাম লয়ে যায় পরিচালক, সবাই পরিচালকের পিছনেই ঘুরে আমারে শুধু হাই হ্যালো করে, আমার পাশেও বসে না নায়ক নায়িকারা, তখনই তার মধ্যে ঢুকে তাহলে আমিও পরিচালক হমু। তখন কি করে জানেন? এই ফিল্মে কিছুদিন যাওয়ার পর সে খুঁজা বেড়ায় কোনো বেকার ডাইরেক্টর আছে কিনা। বেকার বইলা কাউকে ভাই আমি ছোট করতেছি না, অভাবে অনেকে রাজি হয়ে যায়, কারণ তার তো পেটটা চলতে হবে। ও রাজি হয়ে যায় এই ব্যাপারে যে আমি তোমার ছবিটা বানায় দুমু আর নাম দিয়ে দুমু তোমার, মানে ওই প্রডিউসারের নামটা দিয়ে দিবে পরিচালক হিসাবে। এইভাবেই ছবিটা সেন্সরে যাবে এবং একটা সার্টিফিকেট পাবে, ওইখানে লেখা থাকবে পরিচালকের নাম। ওই প্রডিউসার দেখেন পরিচালক হয়ে গেল টাকার গুণে, এবং ফিল্মের বড় পদটা সে পেয়ে গেল। কিন্তু ঠিক একই ব্যাপার দেখতেছি এই রাজনীতিতে। হ্যাঁ, এখানে কেউ কর্মী হইতে চায় না, সবাই ভাই নেতা হইতে চায়। শুধু নেতা না ভাই, এই সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, একদম আধা পাগল। আধা পাগল বলবো না, ফুল পাগল। কারণ গাড়ির পিছনে দৌড়াইতেছে, ভাই সালাম আলাইকুম, ভাই সালাম আলাইকুম। ওই লোকটা আবার আশা করে এই সংসদে যায়া এমপি হইয়া এই দেশের আইন প্রণয়ন করবে, এই দেশের আইন কানুন ঠিক করবে। কারণ ওই সংসদের এমপিদের কাজই হচ্ছে ভাই আইন তৈরি করা, আইনের ভুল ধরা, আইন প্রণয়ন করা।
ওই কাজটা সে করতে চায়, অথচ দেখেন রাস্তায় দৌড়াইতেছে, ভাই সালাম আলাইকুম বলে না, গাড়ির পিছনে দৌড়াইতেছে, বড় নেতার পিছনে দৌড়াইতেছে শুধু নজরে পড়ার জন্য। ঠিক তেমনি আরো একজন আছে ভাই, ওই যে যাকে সবাই আম তারেক বলে, আমি আম তারেক বলতে চাই না, অনেকে তাকে মধু তারেক বলে, আমি তাও বলতে চাই না ভাই, ওইটা তার কর্ম। কিন্তু এই তারেক রহমান টু এখন অনশন করতেছে কোথায়? প্রেস ক্লাবের সামনে। কারণ ওনাকে নিবন্ধন দিচ্ছে না। ওই যে দেখেন, নেতা হইতে চায়, শুধু নেতা না, সংসদে যাইতে চায়। নিবন্ধনটা পাইলেই কি করবে জানেন? কারোর সাথে ট্যাগ হইয়া ওই যে একটা আসন ভাগায় নিবে। ওই আসনটা ভাগায় নিতে পারলেই তো সংসদে, আর সংসদে যাইতে পারলেই তো ভাই, যেমন সিনেমার ডাইরেক্টরদের পিছনে সবাই ঘুরে, সব যশ খ্যাতির ডাইরেক্টরের, যেমন সিনেমার ডাইরেক্টরের পিছনে সব নায়ক নায়িকারা ঘুরে, ছোট বড় সব শিল্পীরাই ঘুরে ভাই, টেকনিশিয়ানরাও ঘুরে। ঠিক তেমনি সে এমপি হয়ে গেলে এই দেশের ব্যবসায়ীরা তার পিছনে ঘুরবে। কারণ তাকে দিয়ে অনেক কাজ করায় নেওয়া যাবে, যেহেতু সে সংসদে আছে। ওই অ্যাঙ্গেলেই কিন্তু যাচ্ছে। দেখেন এই তারেক রহমান টু কিছুদিন যাবত ভাই এরে গালি দেয়, এরে বকা দেয়, জামাতে তো তুচ্ছ তাচ্ছিল্য, এবং ছাত্র শিবির কোনো ভোটই পাবে না, ওদেরকে ভোট দিয়েন না, ছাত্র দল জিতবে, এরকম অনেক কথা বইলা উনি ভাইরাল হয়েছে। কাউকে সমালোচনা করতে ছাড়ে নাই। বড় দলের কারো ইশারায় কেউ হয়তো কথা দিছে, ঠিক আছে তুমি ওদিকে একটু আছিরা বাস দিতে থাকো, আমি তোমারে ঢুকাইয়া দুমু, হ্যাঁ আমার দলে ঢুকে একটা আসন দিয়ে দুমু। ওইদিকে আবার দেখেন নির্বাচন কমিশনের বইলা দিছে এর নিবন্ধনই দিয়েন না, কারণ এর নিবন্ধন দিলে আবার জ্বালাইবো, এর দিয়ে যা কাজ করাইবার তো কইরা নিছি। ওই যে আম খায়া যেভাবে আটি ফালাইয়া দেয়, ঠিক সেইভাবে চুইসা এখন তাকে ফালাইয়া দিছে আটি হিসাবে। এখন ওই যে প্রেস ক্লাবের সামনে অনশন করতেছে। পুলিশ তাকে মিড নাইটে যায়, বলতেছে আপনি চইলা যান, আপনার জন্য প্রবলেম হচ্ছে। কোন আমার কোনো অসুবিধা হবে না। আরে ভাই আপনার জন্য তো আমাকে ডিউটি দিতে হচ্ছে এখানে। কারণ কি ভাই জানেন, যদি পুলিশ না থাকে, কেউ না থাকে, দেখা গেল রাস্তার টোকায় আইসা বাড়ি বুড়ি দিয়ে মাথা ফাটাই দিয়ে চলে গেছে, তখন তো ভাই দোষটা পড়বে এই পুলিশের উপরে, যে পুলিশ পাহারা দিয়ে রাখতে পারে নাই। উনি অনশন করতেছে প্রেস ক্লাবের সামনে, এবং উনি একজন বিরাট বড় নেতা, উনি নিবন্ধন পাচ্ছেন না। আরে ভাই আপনার নিবন্ধন লাগে, আপনি কোর্টে যান, যাই মামলা ঠুইকা যান না কেন? আপনি ওইখানে যাইবেন, অনশন করতেছেন কেন? নিবন্ধন পাওয়ার জন্য অনেকগুলো শর্ত পূরণ করতে হয়, নিশ্চয়ই আপনি সেটা করতে পারেন নাই, যার জন্য আপনাকে নিবন্ধন দেয় নাই। এই ধরনের প্রবলেমের কারণেই হচ্ছেন এই দেশের এত অস্থিরতা। হ্যাঁ ভাই, বুঝা শুনে এই অস্থিরতা তৈরি করে। দেখেন এই যে নমিনেশন দিছে, কে দিছে? বিএনপি দিছে। ভাই সবাইকে তো দেওয়া সম্ভব না, ওনার যাদেরকে ভালো লাগছে তাদেরকে দিছে, বাকিরা মাইনা নাও না, মাইনা নিবে না। এইখানে আগুন জ্বালাও, ওইখানে ভাঙো, ওইখানে ধরো, ওরে পিটাও। এমনও কথা শুনছি ফখরুল সাহেবের গালে গালে চুমা দেন, তালে তালে, হ্যাঁ এটাই বলুন, খারাপ কথাটা বলুন না, ফখরুল সাহেবের গালে গালে চুমা দেন, তালে তালে, এরকম কথা এত বাজেভাবে বলতেছে। এগুলা কোনো কথা হইলো ভাই? এগুলা কোনো মানায় নিজের দলের লোকের কাছে? দেখেন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা গালি দিয়ে একটা স্লোগান বানাইছিল না, ওই যে কাউয়া, ওই যে ছাদের উপরে, কত খারাপ লাগছে না আমাদেরকে? এটা তো ছিল ভাই অন্যদের, অর্থাৎ বিপক্ষ দল থেকে এইসব স্লোগান দিছে। কিন্তু আপনার নিজের দলের লোক যদি এগুলা বলে, এগুলা মানায়, বড় বড় নেতাদের নিয়ে কত বিশ্রী ভাবে কথা বলতেছে। যাই হোক, আমি এগুলোর দিকে আর মাথা ঘামাইতে চাই না। এবার আসল কথায় আসি। দেখেন বেগম খালেদা জিয়া 3 জায়গা থেকে দাঁড়াইছে, 3টা জায়গা থেকে দাঁড়াইছে, 3টা জেলা থেকে উনি এমপি হবেন। তারেক রহমান সাহেব বগুড়া থেকে এমপি হবেন, বগুড়া 4 থেকে, যদ্দূর মনে আছে বগুড়া 4 থেকে দাঁড়াইছেন। তার মানে ওনারাই 4টা দখল করে নিল। হ্যাঁ, 4টা আসন ওনাদের দখলে, ওনারাই এই দলের জন্মদাতা, ওনাদের দখলে থাকাটা খুবই স্বাভাবিক। এবং এতে আরেকটা বার্তা আসে যে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন। উনি যদি অসুস্থ হইতো তাহলে নিশ্চয়ই 3টা জায়গা থেকে রাজি হইতো না। আর উনি যে আবার রাজনীতিতে ফেরত আসবে এইটাও কিন্তু আমরা জানতাম না। যেদিন ওনারা ডিক্লার দিল নমিনেশন, সেদিনই আমরা বুঝতে পারছি। এর আগে হয়তো একটু সন্দেহ ছিল। এখন প্রশ্ন হইল, হঠাৎ কইরা বেগম খালেদা জিয়া কেন আসলো, আর তারেক রহমান সাহেব এখনো আসতেছে না কেন, এবং কখন আসবে এটা আমরা বুঝতে পারবো যখন ওনাদের 4টা গাড়ি জাপান থেকে চলে আসবে। জাপান থেকে কিনছে কিনা আমি জানি না, তবে মনে হয়, যাই হোক, বিদেশ থেকে যখন 4টা গাড়ি ইন করবে,
তার 1-2 সপ্তাহের মধ্যেই তারেক রহমান সাহেব আসবে। এটাই হলো সোজা হিসাব। এখন আমাদের একটু ভাবতে হবে বেগম জিয়া হঠাৎ করে 3টা আসনে কেন আসলো। এটা সোজা একটা অঙ্ক আছে ভাই। এই অঙ্কটা কি? আগামী সরকার যেই আসুক না কেন ওই সরকার প্রধান দলের প্রধান থাকতে পারবে না, দলের প্রধান আর সরকার প্রধান হইতে পারবে না। এই নিয়মের মধ্যেই আসতে যাচ্ছে নতুন বাংলাদেশ। তাহলে দলের প্রধান কে থাকবে? নিশ্চয়ই দলের প্রধান তারেক সাহেব থাকবে। আর প্রধানমন্ত্রী বানিয়ে দিবে কাকে? বেগম খালেদা জিয়াকে। আবার উল্টাটাও হইতে পারে, যেটাই হোক দলও ওনাদের হাতে এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে। ওই অঙ্কেতেই এই ম্যাটিকুলাস ডিজাইন সাজানো হয়েছে। হ্যাঁ, ওই অঙ্কেতেই ভাই এই ম্যাটিকুলাস ডিজাইন আসছে। এবার আসি অরিজিনাল ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে। ওই যে এই দেশ যখন নতুন বাংলাদেশের রূপ নিল তখন একটা নতুন ডিজাইনের কথা শুনলাম, ম্যাটিকুলাস ডিজাইন। ওই ম্যাটিকুলাস ডিজাইন কি স্টপ হয়ে গেছে? না, স্টপ হয় নাই, চলমান চলছে। অনেক ঘটনাই ঘটে গেছে এই দেশে ওই ম্যাটিকুলাস ডিজাইনের কারণে। আবার ঘটবে, উচ্চারণটা ঠিক হইতেছে কিনা জানি না, কিন্তু আরো ঘটবে। কি ধরনের ঘটবে জানেন? এবার আসবে কাউন্টার অ্যাটাক। হ্যাঁ, জামাত ইসলাম থেকে আসবে এবার কাউন্টার অ্যাটাক। আর এই কাউন্টার অ্যাটাকটা কেমন জানেন? ওই যে ইসরায়েল থেকে যে মিসাইল মারতো আর ওই যে ইরান এন্টি মিসাইল মাইরা আকাশেই ধ্বংস কইরা দিত, কিছুদিন আগে আমরা দেখছি না? ঠিক তেমনি আকাশেই ধ্বংস করে দিবে, হাওয়ার উপরেই ধ্বংস করে দিবে। যেমন সাদিক কাইয়ুমকে নিয়ে আসতেছে। হ্যাঁ ভাই, কেউ আবার বয়সের কথা তুইলেন না, কারণ বাংলাদেশ থেকে তুইলা দিতে হবে যুবকদের হাতে। এই কথাটা ডক্টর ইউনূস স্যার বলেন এবং ডাক্তার শফিকুর রহমান স্যার বারবার বলেন যুবকদের হাতে ছেড়ে দিতে হবে। ঠিক তেমনি সাদেক কাইয়ুমকে নিয়ে আসতেছে কাউন্টার মিসাইল হিসাবে। কোথায় দিবে জানেন? ঢাকার 8 আসনে। আর ওই আসনটা কার? ওইখানে কার রাজত্ব? মির্জা আব্বাস সাহেবের। হ্যাঁ ভাই, মির্জা আব্বাস সাহেবের। মির্জা আব্বাস সাহেবের কাউন্টার হিসাবে আমাদের সাদেক কাইয়ুম দাঁড়ায় যাচ্ছে। খেলাটা মারাত্মক ভাবে জমলো না? অনেকেই বলবেন ভাই এটা কোনো কথা হইলো? এত বড় সিনিয়র নেতার সাথে কি পারবে? হ্যাঁ ভাই, পারবে পারবে। কারণ কি জানেন? ইয়াংদের হাতেই তো দেশটাকে ছাইরা দিতে হবে। বর্তমানে ভাই 17-18 বছর থেকে আরম্ভ কইরা 30 থেকে 40 বছর পর্যন্ত এই বয়সটা যদি হিসাব করেন, দেশের অর্ধেক জনগণই হচ্ছে এই বয়সের। এদেরকে আপনারা ইয়াং ধরতেই পারেন ভাই, ইয়াং বলতেই পারেন। নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিরাপত্তা কাদের কাছে? এই অঙ্কটা তো করতেই পারে মানুষ, তাই না? এটা সহজ একটা অঙ্ক। আর ওই নিরাপত্তাটা সবচেয়ে বেশি দিতে পারবে জামাতে ইসলাম। এইটা বুঝার ক্ষমতা এখন হয়ে গেছে। আপনারা সাদা কাগজে নোট করে রাখেন, আওয়ামী লীগের ওই 80 ভাগ মানুষ, 80 ভাগ বাদ দেন, 50 ভাগ ধরেন, 50 ভাগ মানুষ বুঝতে শিখে গেছে আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জামাতে ইসলামের কাছে। কারণ তারা আমাদের জমি দখল করে নাই, তারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেয় নাই, এবং তারা আমাদের অতীত নিয়ে কোনো ঘাটাঘাটিও করে নাই। দেখেন জামাতে ইসলামের কথা কি? জামাতে ইসলামের কথা হচ্ছে যে ভাই সবকিছু জনগণের, আমি এটা চাই, এটা আমাকে দিতে হবে, এরকম দাবি কিন্তু ওনাদের মধ্যে নাই। ওনাদের সব দাবি শেষেই বলে আমরা জনগণের কাছে তুলে দিতে চাই, জনগণ যেটা রায় দিব সেটা মাইনা নেব। কিন্তু জনগণের কথা বুঝতে হইলে একটা গণভোট দিতে হবে, একটা হ্যাঁ না ভোট দিতে হবে, পিআর সিস্টেম দিতে হবে। এই দুইটা জিনিসের উপরে ওনারা কিন্তু এখনো ওনারা বুঝছেন একেবারে ভাই বট গাছের মতো দাঁড়া রয়েছে, হিলাইতে পারবেন না, ওই একই জায়গায় আছে। তার মানে কি জানেন? জুলাই সনদপত্রের বাস্তবায়ন এবং নির্বাচন পদ্ধতি, এই দুইটা জিনিসের সংস্কার তো হইতেই হবে, না হইলে ওনারা আসবে না। আর ওনারা না আসলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে বলেন তো? কে আছে? ওনারা নিজেরা না, ওইটা হইতে পারে না, ওইটা ওনারা নিজেরাও বুঝে। যার জন্য একটা কথা শোনা যাচ্ছে, দেখেন না যে জামাত ইসলাম এবং বিএনপি ওনারা কিন্তু কোন একটা জায়গায় এক সুরে গাথা, এক জায়গায় গাথা। হ্যাঁ ভাই, একটা জায়গায় গাথায়। কোন জায়গায় গাথা জানেন? ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইতেই হবে। এই বিএনপি আর জামাত ওই একটা জায়গায় অনর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হইতে হবে, ওই জন্য ওই কথাগুলা বলে। কিন্তু কেউ যদি মনে করেন জামাতে ইসলাম আর বিএনপি
তলে তলে হাত মিলাইয়া আমাদের জনগণের সাথে প্রতারণা করবে, এরকম ভাবনা থেকে অনেক দূরে থাকবেন। এগুলো বিশ্বাস কইরা নিজের ঈমান নষ্ট করবেন না। হ্যাঁ ভাই, নিজের ঈমান নষ্ট করবেন না, কোনো গুজব কানে নেবেন না। কেউ যদি ভাইবা থাকেন 5ই আগস্টের পরে জামাত ইসলাম মাথা চারা দিয়ে উঠছে, খুব ভুল করবেন। ওনারা মাথা চারা দিয়ে উঠছে অনেক আগেই, ওই মাথাটা আমরা দেখতে পাই নাই ভাই। কারণ কি জানেন, ওই যে বলে গুপ্ত গুপ্ত, কেন গুপ্ত হবে না? আপনারা মাথা তুললেই তো ওই মাথা থেতলায় দিতেন। বিশ্ববিদ্যালয়ে মাথা থেতলায় দেন নেই, ইট দিয়া মাথা থেতলায় দিছেন তো। এই যে বুয়েটে শুধু নামাজ পড়ার কথা বলতে একটি ছেলে, হ্যাঁ, অনেককে বলতো ভাই নামাজ পড়বেন, এই নামাজ পড়ার কথা বলাতে শিবির ট্যাগ দিয়া সারা রাত অত্যাচার কইরা আব্রাহামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করলো, এটা আপনারা ভিডিও ক্লিপগুলা দেখেন নাই? দেখছেন তো ভাই, তাহলে গুপ্ত থাকবে না কেন? যুদ্ধের মধ্যে সব জায়েজ ভাই, সব কৌশল জায়েজ। ওনাদের এই কৌশল এখন 100% সফল। 4টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখেন, 100% সফল। যার কারণে সাদিক কায়ুমকে নিয়ে আসছে এন্টি অ্যাটাক হিসাবে। হ্যাঁ, এই যে মির্জা আব্বাস কিন্তু বহুত বড় নেতা, কিন্তু খুব শক্তিশালী নেতা। এই হেভি ওয়েট একটা নেতাকে সরাইতে হইলে ভাই এমন একটা মিজাইলই লাগবে সাদিক কায়ুমের মতো। আবার কেন্দ্রীয় সভাপতি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইসলাম, তাকেও কিন্তু ঢাকা থেকে দেওয়া হবে। ঢাকার কোন জায়গা থেকে দেওয়া হবে 2-1 দিনের মধ্যে ঘোষণা চলে আসবে। এইটাও কিন্তু ছাত্র শিবিরের হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট, এটা মাথায় রাখবেন। এরকম আরো চমক আসতে থাকবে। দেখেন, ওনারা আরো 6 মাস আগেই কিন্তু ওনাদের 300 আসনে ওনাদের দলের লোকজন কাজ করতেছে, কোনো কিছু ফাইনাল করে নাই। কেন ফাইনাল করে নাই? বুদ্ধির খেলা, যে আগে বড় দল করুক, মানে বিএনপি করুক, তারপর আমরা কাউন্টার গুলা দিব। এই যে এখন কাউন্টার গুলা দিতেছে, এই কাউন্টার সাজানোর পর দেখবেন সুন্দর একটা নির্বাচন আসবে। নির্বাচন নিয়ে অনেকের অনেক রকম কথা আছে। একই গোডাউনের কিছু মাল আছে আমাদের দেশে, এরা টক শোতে আইসা ওই একই কথা বলতেছিল, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, অসম্ভব, হইতেই পারে না। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হইতেই হবে, এই দিক সেদিক হবে না, এটা বিশ্বাস রাখেন। কারণ কি জানেন, নির্বাচনের প্রস্তুতি অন্যরকম চলতেছে। এখন আমরা যা কিছু দেখতেছি, এই যে অস্থিরতা, কে নমিনেশন পাইলো কে পাইলো না, এরে দৌড়াইতেছে ও ওরে মারতেছে, এগুলোর দিকে তাকাইবার সময় নাই, সরকারেরও সময় নাই। সরকার দেখার জন্য ছাইরা দিছে যে তোরা করতে থাক, তোরা এগুলো যত করবি ততই তোদের ইমেজ নষ্ট হবে। হবে না ভাই? নিশ্চয়ই হবে। এবং দেখেন, যারা ভালো কাজ করতেছে, যারা এসব মারামারি দৌড়াদৌড়িতে নাই, তাদের ইমেজ তো দিন দিন বাড়তেছে। কোথা থেকে কোথায় চলে গেছে একটু হিসাব মিলাইলেই পারবেন। আসেন আমরা সবাই দেশের জন্য দোয়া করি, এবং যারা দেশের পক্ষে, সত্যি সত্যি যারা দেশের পক্ষে, তাদের জন্য দোয়া করি। দেখেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমার সাথে রাগ হন। আগে বিএনপি জামাতের তারাও হইতো। কেন হয়তো বলি, কিছু কিছু জিনিস আছে যে আপনারা যারা নেতারা বিদেশে আছেন, এখন বিদেশ থেকে বৈশা আপনারা যখন একটা কর্মসূচির ডাক দেন, এই কর্মসূচির পরে যে ঘটনাগুলো ঘটে, যেমন ধরেন অনেক সময় দৌড়ানি খাইতে হয়, অনেক সময় গ্রেপ্তার হইতে হয়, অনেক সময় মাইরও খাইতে হয়। তো এই সিচুয়েশনটা কারা ভোগ করে? যারা বিদেশ থেকে বৈশা ডাক দেন, উনি তো বিদেশে আছেন, তো ওনার পরিবার, ওনার আপন ভাতিজা, ওনার ভাগিনা, ওনার ছেলে, ওনার ভাই, তারা কি কেউ আসলে এই যে ডাকটা আপনি বিদেশ থেকে বৈশা দিচ্ছেন, আগে বিএনপি দিত, এখন আওয়ামী লীগ দিচ্ছে, দেশের মধ্যে এটার মানে ঝামেলাটা কে পোহাচ্ছে? আপনাদের পরিবারের কেউ না। আপনারা ওই ক্ষমতা ছাড়ার আগে বা পরিস্থিতি খারাপ হইলেই আগেই সবাই বিদেশের টিকিট কাটে রাখেন। বিদেশ থেকে আপনি যেটা দেন সেটা হচ্ছে টাকা, যে হ্যাঁ এখানে একটা প্রোগ্রাম আয়োজন করো, দিলাম 10 লাখ। অথবা তুমি জেলে গেছো 6 মাস, তোমার মামলাটা আমি চালাইলাম, কিন্তু এই যে মামলা চলাকালীন সময় আমার পরিবার আমারে পাইলো না, কেউ একজন মারা যাইতেছে, আমি প্যারোলে মুক্তি পাচ্ছি, এই বিষয়গুলো আসলে কতটুকু যৌক্তিক? তবে আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন দলের যারা কি বলা হয় যে যারা ফলোয়ার আছি বা সাপোর্টার আছি, আমাদের রক্তে আবার ভিন্ন। বিদেশ বৈশা যারা দেশে কর্মসূচির ডাক দেন, আমি তাদেরকে কখনোই পজিটিভলি পলিটিক্যাল ক্যারেক্টার বা লিডার মনে করি না। এটা সত্যি সত্যি ভাই। কেন? ওই যে আপনি ডাক দিয়েছেন, টাকা বাড়াইছেন, আর এগুলাতে কারা যাবে? সাধারণ মানুষ যারা আপনার দলের ফলোয়ার আছে তারা। এখন এতগুলা কথা কেন বললাম? আগামী 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের একটা নতুন কর্মসূচি আসছে, লকডাউন, ঢাকা লকডাউন করবেন। আসলে কি এটা সম্ভব এই মুহূর্তে? এটা হচ্ছে মাঠে আপনি একটা অস্তিত্ব জানান দিবেন।
এই মুহূর্তে ঢাকা লকডাউন করবেন, সারা বাংলাদেশের নেতাকর্মীরা ঢাকা যাবে, বিদেশ থেকে এক একজন নেতা, নানক ভাই সহ বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে দিচ্ছেন। এই কর্মসূচি সফল করতে হবে। আমরা জিজ্ঞেস করতে চাই, আপনার পরিবারের কয়জন এখানে আছে? কয়জন? যেন আমি পিনাকি ইলিয়াসেরও বিভিন্ন সময় সমালোচনা করি, কেন ওনারা অনেক সময় বলে এটা ঘুরাই দিতে হবে। তা আপনার পরিবার 14 গোষ্ঠীতে আপনি বিদেশ রাখছেন ভাই, আপনি এখান থেকে ঘুরাই দিলে আপনার তো এখানে কামাই টামাই ঠিক আছে, দেশে যারা পড়বে তারা আওয়ামী লীগের ভবিষ্যতে রোশানলে পড়বে, আপনার তো হবে না, আপনি তো বিদেশে স্যাডেল। এখন যারা আছেন আওয়ামী লীগের রাজনীতিবিদরা বিদেশ বসে আপনারা এই যে অর্ডার দিচ্ছেন, রাইট নাও এটা কি রাইট একটা সিচুয়েশন? এখন সরকারের যে হার্ডেস্ট একটা অবস্থান, হার্ডেস্ট, প্রতিদিন বাংলাদেশে গড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে। এই যে গণগ্রেপ্তার হচ্ছে, এটা তো আপনারা আরো বাড়াই দিবেন। এই 13ই নভেম্বরের আগে দেখা যাবে 11-12 নভেম্বর বা 10 নভেম্বর থেকে এরকম গ্রেপ্তারের পরিমাণ আরো 3 গুণ বাড়বে। যে না, একটু কর্মসূচি হয়তো যাইতে পারে। এখন পোলাপাইন বয়সের রাজনীতিটা মানুষের মধ্যে রক্ত গরম থাকে, আর এই বয়সে আপনাদের ছেলেরা বিদেশে ডিগ্রি টিগ্রি নেয়। প্রত্যেক নেতারার ছেলে তারা বড় টড় হইয়া আইসা দেশে গাড়ি টাড়ি চালায়, পয়সা টয়সা কামায়, এস্টাবলিশড হয়। আর আমরা যারা সাধারণ মধ্যবিত্ত দরিদ্র ফ্যামিলির আছি, কখনো এক একজন এক এক দলের পক্ষে লাফাইয়া ঝাঁপাইয়া পড়ি, তো আমরা আসলে কি পাই দিন শেষে? কিছুই পাই না। কিন্তু দল ক্ষমতায় আসলে এই যে বিএনপি এত বছর যে মাইরের উপর ছিল, আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন, এখন যখন ক্ষমতা তো আসেই নাই, এর আগে এক এক নেতা বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে কেউ আসতেছে, আর এলাকার গরিব দুঃখী যে কাঙ্গাল মানে ফলোয়াররা আছে, কর্মীরা আছে, এরা ভাই সে টাকার লোভে দৌড়াইতেছে না, দৌড়াইতেছে। কিন্তু 17 বছর যারা মাইর খাইলো, দলের জন্য জেল খাটলো, জুলুম খাটলো, হুলুম খাটলো, এমপির টিকিট পাচ্ছে না, দলের পদ পদবি পাচ্ছে না, অনেকে ধরেন মান অভিমান করে বিএনপির রাজনীতি ছেড়ে দিছে। এখন এই যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দলের পক্ষে রক্ত গরম করে দৌড়ে মাঝপথে যাবে, দলের যখন সুদিন আসে, এই যে আওয়ামী লীগের পতন হয়েছে কেন? হাইব্রিডদের কারণে। তেগি নেতাকর্মীরা মূল্যায়নই করেন নাই। ওই যে লুটেরা মোটেরারা বিভিন্ন গুলা ঢুকছে, বিনিয়োগ করছে, আপনারা টাকা কামাইছেন, ঊর্ধ্বতন যারা আছেন, আর এদিক দিয়ে তলে তলে দলটা শেষ হয়ে গেছে, যার কারণে 5ই আগস্ট ঘটছে। এই মুহূর্তে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি, এটা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য। নেতারা কিন্তু সবাই বিদেশ আছে, ওনাদের কারোর কিছু হবে না, কামাইছে ভাই, পাচারও করছে। আবার ভবিষ্যতে যখন দল সুসময় আসবে, বিএনপির নেতারা যেমন এখন প্লেনে উইরে উইরে এক একজন আসতেছে, আওয়ামী লীগের নেতারা উইরে উইরে আসবে। আবার আমরা ভুকা গরিব নাঙ্গাল মানে কাঙ্গাল যারা অশিক্ষিত আছি, দলের কর্মীরা, আমরা ঝাঁপাইয়া পড়বো সেই নেতার বিদেশ থেকে টাকা আনা খাওয়ার জন্য। আর এই সময়টার মধ্যে নিজেদের ক্যারিয়ার নষ্ট করবো। হ্যাঁ, রাজনীতির জন্য রাজপথে যাইতে হবে, তার মানে এই না যে রাজপথে নামতে হবে না, রাজনীতির জন্য রাজপথে যাইতে হবে। কিন্তু যেহেতু এখন দলীয় কার্যক্রম নিষিদ্ধ, যেহেতু এই মুহূর্তে সামনে নির্বাচন, যেহেতু প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মী ধরার জন্য সরকার আলটিমেটাম দিচ্ছে, প্রেস সচিব বলছে একজনও নামলে তাকে গ্রেপ্তার করা হবে, তো গ্রেপ্তার তো করতেছে, প্রতিনিয়ত হচ্ছে, কয়জনকে সাপোর্ট দেওয়া হচ্ছে আমি জানি না। আসলে এটা খুবই রং টাইম, এবং এই সিদ্ধান্তটা এই মুহূর্তে একটা রং সিদ্ধান্ত। দেশকে অস্থিতিশীল করতে গিয়া নিজেরা যারা রাজপথে নামবে তারা অনেকেই বাটে পড়বে, সবাই পড়বে না, বাট অনেকেই পড়বে, অনেকের জামিন হবে, অনেকের হবে না। আওয়ামী লীগের কিছু ভুল সিদ্ধান্তের মধ্যে এই মুহূর্তে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে সেটা আওয়ামী লীগের একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত হবে। মানুষকে বিচার করতে দেন যে আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনূস সরকার যে নির্বাচন আয়োজন করতেছে, টেকনিক্যালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, মানুষ যদি ভোট কেন্দ্রে না যায় তখন তো মানুষ বুঝতে পারবে, সারা বাংলাদেশ বুঝবে, সারা পৃথিবী দেখবে যে দেখো আওয়ামী লীগের ভোটার কি পরিমাণ আছে, এরা ভোট কেন্দ্রে যায় নাই। যারা ভোট কেন্দ্রে যায় নাই তারা কারা? আওয়ামী লীগের ভোটার। উপস্থিতি প্রমাণ করে দিবে, জরিপ প্রমাণ করে দিবে যে আওয়ামী লীগকে ছাড়া একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কিন্তু আপনি এর আগে এই ধরনের কর্মসূচি দিবেন, আমার কাছে এগুলা বোধগম্য না। আর এগুলোর কারণে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার দেখতে পারে না। আগে ধরেন কি বলা যে বিএনপি জামাতের নেতাকর্মীরা আমার নিয়ে সমালোচনা করতেন, এখন আওয়ামী লীগ করেন, মানে কত রঙের যে রূপ পরিচয় আমারই দিয়ে দিচ্ছেন। এখন আমি যে কথাগুলো বলতেছি, সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, বুঝের মানুষ যারা, যাদের ঘরে একটা সন্তান আছে, যে নিজের সন্তান নিয়ে কনসার্ন করে, অন্যের সন্তানকে বিপদে ফেলার মতন পরিস্থিতি তৈরি করে না। যখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রম উঠে যাবে, রাজপথে নামবেন, মিটিং করবেন, সমাবেশ করবেন, পার্ট অফ পলিটিক্স করবেন, বাট দিস ইজ ভেরি রং টাইম এখন যে সিদ্ধান্তটা। আর আপনারা লকডাউন করতে দিবে ঢাকা সরকার, দেখেন কি করে আগামী কয়েকদিনে। যা করেন একটু ব্রেইন খাটায় করা দরকার। আমরা নগণ্য কর্মী, প্রত্যেক দলের জন্য আমরা আমাদের যারা মজলুম হয় সেই জায়গা থেকে আমরা কথা বলি যে আপনার অবস্থান এমন হওয়া উচিত না যে মানুষ বিগ্রায়, পট করে বিগ্রাবে ভাই মানুষ, কবে এই যে দেখো আর ভালো হয় নাই, এমন কোন রকম কর্মকাণ্ড করেন না যে আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে প্রত্যেক দলের, তারা যেন বিপদে না পড়ে।
রাষ্ট্র যেন অস্থিতিশীল না হয়। একটা সুষ্ঠু নির্বাচন দেশে দরকার। সুতরাং নির্বাচন বানচাল করার কোনো চেষ্টা না কইরা নির্বাচন হইতে দেন। হওয়ার মধ্যে যদি ভোটার উপস্থিতি না থাকে তখন বুঝতে হবে যে আওয়ামী লীগকে ছাড়া আসলে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। আওয়ামী লীগও বিএনপির সময় দেখেন না আমি ডামি নির্বাচন দিচ্ছে, মানুষ ভোট কেন্দ্রে গেছে, একটা জরিপ দেখাইছে, বাট আপনি দেখেন নাই যে আপনার এলাকায় কজন ভোট দিচ্ছে। যার কারণে মানুষ বুঝতে পারছে যে না, একটা নির্বাচন মানুষ চায়। এত বছর পরে যেমনি হোক একটা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে, পরিকল্পনা চলছে। এই মুহূর্তে কোনোভাবেই সে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, বানচাল করার চেষ্টা, এটা হিতে বিপরীত হবে, 100% হবে। তারপর যারা দলের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন, আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আমার এই কথাগুলা আমি কোনো ব্যক্তি স্বার্থে বলি না। আজকে 7 থেকে 8 বছর কথা বলছি, আগেও সাবধান করছি, ধ্বংস হয়েছেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য দিয়ে পাবলিক পারসেপশন থেকে আপনার পক্ষে গেলে ভালো লাগে, নাইলে গালি দেন, এক এক সময় এক এক দলের দালাল বানান। বাট আমার কোনো কথা কি আপনাদের জন্য অকল্যাণকর? একটু ভেবে দেখবেন। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।